প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ে। দর্শক, এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন হৃদরোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ ফরহাদ উদ্দিন 1970 সালের 15ই জুন ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1997 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি কার্ডিওলজি বিষয়ে এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। উচ্চ রক্তচাপ এটা অত্যন্ত কমন, এখন দর্শকরা বোধ করি সবাই কম বেশি বুঝেন। তারপরেও যদি আবার একটু বলেন উচ্চ রক্তচাপ মানে কি, এবং একজন মানুষের রক্তচাপ কোন লেভেলের উপরে উঠলে তাকে উচ্চ বলবেন? রক্তচাপ বেড়ে যাওয়াকেই উচ্চ রক্তচাপ বলা হয়। একেবারে সাধারণ ভাষায় যদি আমরা ব্যাখ্যা করি, রক্তচাপের স্বাভাবিক একটা মাত্রা রয়েছে, যে সিস্টোলিক বা উপরেরটা 140 পর্যন্ত নর্মাল বলা হয় বা স্বাভাবিক বলা হয়। এর উপর যদি উঠে যায় তাহলে সেটিকে বলা হয় উচ্চ রক্তচাপ বা সিস্টোলিক হাইপারটেনশন। সেরকম ডায়াস্টোলিক যদি 90-এর উপরে উঠে যায় তাহলে সেটিকে বলা হয় ডায়াস্টোলিক হাইপারটেনশন। একজন মানুষের দুটোই বেড়ে যেতে পারে অথবা যে কোনো একটা বেড়ে যেতে পারে, যে কোনো ক্ষেত্রে এটিকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলা হয়। অনেক সময় আবার দুটোর ব্যবধান অনেক হয়ে যায়, সেটির কেন হয় এবং কি সমস্যা হয়? সেটি কিছু ব্যবধান, যেমন সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের মধ্যে ব্যবধান কোনো কোনো ক্ষেত্রে বেড়ে যায়। তো তার জন্য সুনির্দিষ্ট কিছু রোগ থাকতে পারে, যেমন অ্যাওর্টিক রিগার্জিটেশন বলে এক ধরনের ভালভের সমস্যা রয়েছে, তার কারণে বেড়ে যেতে পারে। বয়স্ক মানুষদের এমনিতেই আপনার সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের ব্যবধান বেড়ে যেতে পারে। এটা খুব ক্ষতিকর কিনা? না, খুব একটা ক্ষতিকর না। যদি বয়স্কদের বেলায় বিশেষ করে আমরা দেখি যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার খুব কম থাকে, সিস্টোলিক ব্লাড প্রেশার খুব বেশি থাকে, সেটা খুব একটা ক্ষতির ব্যাপার না। তবে যদি কোনো কোনো ক্ষেত্রে সিস্টোলিক বা ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের ব্যবধান বেড়ে গিয়ে পালস প্রেশার বেড়ে যায়, তখন সেটা কখনো কখনো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। আপনি বলছিলেন রক্তচাপ যদি 140-এর উপরে সিস্টোলিক বেড়ে যায় বা ডায়াস্টোলিকটা 90-এর উপরে বেড়ে যায়, এটা তো সবার বাড়ছে না, কারো কারো বাড়ছে, কখনো কখনো বাড়ছে। এটা কাদের বেলায় বাড়ার ঝুঁকি বেশি এবং কেন বাড়ে? মজার ব্যাপার হচ্ছে গিয়ে যে শতকরা 90 থেকে 95% মানুষের বেলায় উচ্চ রক্তচাপ হবার পিছনে সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, এমনিতেই বেড়ে যায়। তো তাদেরকে বলা হয়, এই গ্রুপটাকে বলা হয় এসেনশিয়াল হাইপারটেনশন বা প্রাইমারি হাইপারটেনশনের রোগী তারা। আর 5% রোগীর বেলায় কিছু কিছু অসুখ খুঁজে পাওয়া যায় যার কারণে উচ্চ রক্তচাপ তৈরি হয়েছে। যেমন উদাহরণস্বরূপ কিডনির দুর্বলতা বা কিডনির কোনো অসুখ, হরমোনজনিত কোনো অসুখ যদি হয়, প্রেগনেন্সিতে কারো কারো উচ্চ রক্তচাপ বেড়ে যায়। কিছু কিছু ঔষধ রয়েছে যার কারণে উচ্চ রক্তচাপ হতে পারে। কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা বলে একটা ডিজিজ রয়েছে হার্টের, যার কারণে উচ্চ রক্তচাপ হতে পারে। যে 95% রোগীর বেলায় প্রাইমারি হাইপারটেনশন বা এসেনশিয়াল হাইপারটেনশন হয়, সুনির্দিষ্ট কারণ খুঁজে না পাওয়া গেলেও তাদের বেলায় বেশ কিছু রিস্ক ফ্যাক্টর পাওয়া যায়। যেমন তাদের ওজন, কিংবা তাদের খাদ্যাভ্যাসের যে অনিয়ম, অতিরিক্ত ধূমপান করা, অতিরিক্ত দুশ্চিন্তা করা, কিংবা রেইসের সাথে সম্পর্কযুক্ত, বয়সের সাথে কিছু কিছু ক্ষেত্রে সম্পর্কযুক্ত ইত্যাদি রিস্ক ফ্যাক্টর পাওয়া যায়, যেগুলো উচ্চ রক্তচাপ হওয়ার পেছনে সম্ভাব্য ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়। উচ্চ রক্তচাপের রোগীদের আপনারা লবণ খেতে না করেন, এবং অনেকে আবার মনে করেন যে লবণ বলতে ওনারা কাঁচা লবণ বুঝে থাকেন, মানে টেবিল সল্ট খাবেন না। এই বিষয়ে যদি একটু বলেন। আচ্ছা, সায়েন্টিফিক্যালি আমরা বলি যে আপনারা অতিরিক্ত লবণ খাবেন না। অতিরিক্ত লবণ না খাওয়া মানে হচ্ছে যে পাতে আপনি আলগা লবণ খাবেন না। আপনি রান্নার তরকারিতে যেটুকু লবণ দিচ্ছেন সেটুকু সেখানে যদি বেশি দিয়ে নেই, সেটাই কথা, সেটাই বলতে চাচ্ছিলাম, যে তাই বলে আবার ওটাতে বেশি দিবেন না, যতটুকু দরকার ততটুকু দিবেন। কাঁচা লবণ বলা তো অনেকে যেটাকে ভেজে নেয়। না, কাঁচা লবণ আর ভাজা লবণ একই কথা, একইভাবেই ক্ষতি করবে, উচ্চ রক্তচাপ বাড়াবে। কাজেই লবণই আপনি যে কোনোভাবেই খান না কেন অতিরিক্ত খাবেন না, এই এক। 2 নম্বর হচ্ছে কি, লবণ সমৃদ্ধ খাবার যেগুলো রয়েছে, যেমন নোনা ইলিশ, কিংবা লবণযুক্ত পনির, কিংবা টেস্টিং সল্টেও কিন্তু বেশ খানিকটা লবণ থাকে। টেস্টিং সল্ট সমৃদ্ধ খাবার আজকাল ফাস্ট ফুডে প্রচুর, বা চাইনিজ ফুডে প্রচুর টেস্টিং সল্ট থাকে। এই জাতীয় খাবার আপনি পরিহার করবেন। অথবা
টক খেতে চাচ্ছেন, শরীরের জন্য উপকারী, সেটি খেতে গিয়ে আবার আলগা অনেকখানি লবণ খেয়ে ফেললেন, সেটাও যেন না হয়। আপনি খাচ্ছেন বড়ই, আবার তার সঙ্গে অনেক লবণ মিশিয়ে খাচ্ছেন তেঁতুল, আর অনেকখানি লবণ মিশিয়ে খাচ্ছেন, রক্তচাপ বাড়িয়ে দিচ্ছেন, আর লাভ হচ্ছে না কিছু। আচ্ছা, এই রক্তচাপ নিয়ে সারা পৃথিবীতেই ব্যাপক গবেষণা, ব্যাপক চিন্তা, এবং অনেক মানুষ এতে আক্রান্ত, সেটিও একটা কারণ। তার বাইরেও যদি বলেন যে রক্তচাপ বেড়ে গেলে ক্ষতিটা কি, কি কি সমস্যা হয়? রক্তচাপ যদি বেড়ে যায়, অনিয়ন্ত্রিত থাকে, উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত থাকলে সেখান থেকে শরীরের মারাত্মক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। আমি শরীরের একেবারে উপর থেকে শুরু করি, ব্রেইন দিয়ে শুরু করি। যে কোনো মুহূর্তে ব্রেইন হেমোরেজ হতে পারে, ব্রেইন স্ট্রোক হতে পারে, সেটা ইসকেমিক হোক, হেমোরেজিক স্ট্রোক হোক, হতে পারে। কিংবা দীর্ঘমেয়াদী আপনার উচ্চ রক্তচাপের কারণে ডিমেনশিয়া, ভুলে যাওয়ার মতো একটা অসুখ, এটা ডেভেলপ করতে পারে। চোখের দিকে যদি আমরা তাকাই, চোখে রেটিনোপ্যাথি হতে পারে, চোখ অন্ধ হয়ে যেতে পারে। হার্টের মধ্যে হার্ট অ্যাটাক হতে পারে, হার্টে অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে, কিংবা হার্ট ফেলিয়ারের মতো জটিলতা হতে পারে। আমরা যদি আরেকটু নিচের দিকে আসি, কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এই উচ্চ রক্তচাপের জন্য। অথবা আমাদের শরীরের যে রক্তনালীগুলো রয়েছে, যেগুলো আমাদের হাতে পায়ে যাচ্ছে, সেগুলোতে পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ বলে মারাত্মক জটিল অসুখ তৈরি হতে পারে এই অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের জন্য। অথচ এটাকে নিয়ন্ত্রণে রাখলে এই জটিল সমস্যাগুলি এড়িয়ে চলা সম্ভব। অবশ্যই সম্ভব। তো কি করে আমরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করব? উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য আমরা বলি যে আপনাকে প্রয়োজনীয় ওষুধ খেতে হবে। যদি চিকিৎসক মনে করেন যে এটাকে ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে, ওষুধ তো খেতেই হবে। পাশাপাশি আপনাকে জীবনযাত্রায় কিছু আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে। যেমন যদি অতিরিক্ত ওজন থাকে, ওজন কমিয়ে ফেলতে হবে। খাদ্যাভ্যাসের মধ্যে আপনাকে আমরা বলি যে ড্যাশ ইটিং কিংবা মেডিটেরিয়ান ডায়েট, এত কঠিন ভাষায় না বলে আমি বলি যে শাকসবজি, ফলমূল বেশি পরিমাণ খাবেন, তেল, চর্বি, ঘি, মাখন এই জাতীয় খাবার কম খাবেন, আলগা লবণ বা অতিরিক্ত লবণ খাবেন না। এই আরেকটি হচ্ছে রেগুলার এক্সারসাইজ করবেন। সেই এক্সারসাইজের মধ্যে ফিজিক্যাল এক্সারসাইজ যেমন থাকবে, পাশাপাশি মেন্টাল রিল্যাক্সেশন টেকনিক, মানসিক শান্তি আনার জন্য, দুশ্চিন্তাকে পরিহারের জন্য এক্সারসাইজ করবেন। মেডিটেশন, রাইট, নামাজই একটা বড় মেডিটেশন, নামাজের দোয়া একটা বড় মেডিটেশন, কিংবা আমরা যে অন্যান্য ধর্মে প্রার্থনা করছি, সেটাও কিন্তু মেডিটেশন। তাছাড়া তো ইয়োগা রয়েছে, বিভিন্ন ধরনের মেডিটেশন রয়েছে, এগুলো করা। আর মাঝে মাঝে আপনি আপনার রক্তচাপকে মাপবেন, যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনার রক্তচাপটা নিয়ন্ত্রণে রয়েছে কিনা। যারা ধূমপান করছেন কিংবা অন্য উপায়ে তামাক সেবন করছেন, তাদেরকে অবশ্যই সেটা পরিহার করতে হবে। যারা অ্যালকোহল পান করছেন, অ্যালকোহলের মাত্রা কমিয়ে আনতে হবে, অ্যালকোহল পরিহার করতে হবে। উচ্চ রক্তচাপ হলে তাদের বেলায় রক্তচাপ মাপাটা কতদিন পর পর মাপা উচিত? বেশি ঘন ঘন মাপাটাও আপনারা অনেক সময় নিষেধ করে থাকেন। অবশ্যই, এটা আসলে নির্দিষ্ট করে কোথাও বলা নেই যে কতদিন পর মোটামুটি একটা ধারণা ব্লাড প্রেশার মাপা উচিত। তবে অবশ্যই ঘন ঘন মাপবেন না, তাতে আপনি কনফিউশনে পড়বেন। অনেকে আছেন প্রতিদিন মাপেন, একদিনে কয়েকবার মাপেন, এটা ঠিক না, কনফিউশন বাড়িয়ে দেয়। রক্তচাপ তো এক জায়গায় নির্দিষ্ট থাকবে না, এটা জোয়ার ভাটার মতো উঠবে নামবে, সেটা আপনার মাত্রার মধ্যে, রেঞ্জের মধ্যে আছে কিনা সেটা দেখা দরকার। তাছাড়া আপনি যদি রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে, মাসে একবার দুইবার মাপলেন, দ্যাট ইজ এনাফ, আই থিঙ্ক সেটাই যথেষ্ট। আপনি মাসে একবার দুইবার মাপলে যদি দেখেন যে রক্তচাপ নিয়ন্ত্রণে আছে, এর বেশি মাপার প্রয়োজন পড়ে না। বাসায় রক্তচাপ মাপার জন্য অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে আমি কি মেশিন ব্যবহার করব, ম্যানুয়াল নাকি ডিজিটাল? আপনার কি পরামর্শ দিন? বাজারে অনেক ধরনের মেশিন রয়েছে। আমরা চিকিৎসকরা যেটা ব্যবহার করি, পারদ দিয়ে তৈরি করা মেশিন, আমরা বলি যে মার্কারি ব্লাড প্রেশার মেশিন। এটা চিকিৎসকদের মধ্যেই সীমাবদ্ধ থাকা ভালো, সাধারণ মানুষের ব্যবহার করা উচিত না, পারদের বিষাক্ততা হতে পারে তাদের বেলায়। আমরা আর যেগুলো রয়েছে অ্যানোরয়েড, বাতাস চেপে চেপে যে ব্লাড প্রেশার মেশিনটা ব্যবহার করি, সেটা দামে সস্তা, ব্যবহার করার সুবিধা রয়েছে, সেটা আপনি ব্যবহার করতে পারেন। তবে অসুবিধাটা হচ্ছে সেটা ব্যবহার করতে গেলে আরেকজনের সাহায্য নিতে হয়। আজকাল যেটা রয়েছে, যেটা ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন, যেটাতে একা একাই ব্যবহার করা যায়, সেটাও আপনি ব্যবহার করতে পারেন যদি সেটি ঠিকমতো ক্যালিব্রেটেড, ভ্যালিডেটেড মেশিন হয়ে থাকে। এবং আজকাল WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য যে ব্লাড প্রেশারের সংস্থাগুলো রয়েছে, তারা রেকমেন্ড করে ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন ব্যবহার করার ব্যাপারে। তবে যেটা দিয়ে ব্যবহার করুন না কেন, সেটা যেন সঠিকভাবে ব্লাড প্রেশার মাপা যায়। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের অনেক প্রয়োজনীয় পরামর্শ দিলেন। আপনাদেরকেও ধন্যবাদ, দর্শককেও ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা শুনছিলাম হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা যে মুভমেন্টটা দেখাবো সেটা আপনার মেনলি ফোকাস করবে হচ্ছে আপনার নি মাসলে। যারা যে জিমে যাচ্ছে তাদের ম্যাক্সিমাম কয়েকদিন পরে যে সমস্যাটা হয়, যে নিতে একটা সিভিয়ার পেন হয় অথবা নিতে ইনজুরি হয়। যারা একটু সিভিয়ারলি ওবেস, যাদের ওয়েট বেশি, তারা দেখা যায় যে একটা সময় গিয়ে নিতে সমস্যা হয়। যারা বিভিন্ন স্পোর্টসের সাথে ইনভলভ, তাদের নিতে একটা সমস্যা হয়। একটা এজ যখন আমরা পার হয়ে যান তখনই দেখা যায় যে নিতে সমস্যা হয়। এই জন্য আমাদের উচিত হচ্ছে নিটাকে সবসময় ওয়ার্কআউটের ভিতরে রাখা এবং সেটা স্ট্রেংথটা করা, ডেভেলপমেন্ট করা। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে নিটাকে কেউ জিনিসটা করে না, নিয়ের জন্য কোনো এক্সারসাইজে কেউ করে না। সবাই করে হচ্ছে এক্সারসাইজ করা হচ্ছে মাসেলের জন্য, ফ্যাটটাকে বার্ন করার জন্য, জাস্ট খালি ভিজিবল যে করার জন্য করে। অনেকে আবার দেখা যায় যে বিভিন্ন ইন্টারনাল যে মাসেলের জন্য, ইন্টারনাল যে অর্গানগুলো থাকে সেগুলোর জন্য এক্সারসাইজ করছে বিভিন্ন যোগার মাধ্যমে। কিন্তু নি মাসেলটার জন্য কেউ কোনো এক্সট্রা কোনো রেস্টেন্স করে না, ট্রেনিং কখনো করে না। এই জন্য আমরা বলি যে এটা অবশ্যই করতে হবে। এর আগে আমরা একটা প্রোগ্রামে দেখেছিলাম নিয়ে জন্য একটা করেছিলাম, যেটাকে আমরা বলেছিলাম স্টেপ আপ। এটা হচ্ছে ট্রেডিশনাল নর্মাল, যারা খুব জেনারেলি যারা করছে তাদের জন্য। আবার যারা এটা এক্সারসাইজটা করার পরে নিটা মোটামুটি একটু ডেভেলপ হয়ে গেছে অথবা স্ট্রেংথ ডেভেলপ হয়ে গেছে, তারা যদি নিটাকে একটু ফার্দার আপনি ডেভেলপমেন্ট করতে চান, তাহলে কিছু এক্সারসাইজ আছে যেটা আপনি ইনভলভ করলে আরও এটা বেড়ে যাবে, স্ট্রেংথটা বেড়ে যাবে। এই জন্য যে জিনিসটা আমরা এখন দেখাবো সেটা হচ্ছে সাইড স্টেপ আপ। এই সাইড স্টেপ হচ্ছে যে জিনিসটা হচ্ছে আপনার নিতে কিন্তু একটু রোটেশন হবে। নিতে যদি ওই পরিমাণ স্ট্রেংথ আপনার না থাকে তাহলে কিন্তু এটা করবেন না। প্রথমে আপনি যে আমরা যেটা ট্রেডিশনাল দেখেছিলাম যে ফ্রন্ট যে স্টেপ আপ, সেটা কয়েকদিন করার পরে নিটাকে একটু স্ট্রেংথেন করার পরেই আপনি এই এক্সারসাইজে আসবেন। এখন দেখুন যে এক্সারসাইজটা কীভাবে করতে হবে। ওকে, একটা বেঞ্চের সাইডে গিয়ে দাঁড়াবেন। এখন দেখেন যে আপনার পাটা কীভাবে করবে, ক্রস করবে। একটু কেয়ারফুলি দেখবেন জিনিসটা। ওকে, গো। সাইডে যাবে, স্ট্রেট থাকবে, ইয়েস। আবার এই অবস্থায় ক্রস করবে। তেমন কি প্রতিবার যখন উঠছে এবং নামছে প্রত্যেকবারই পাটা কিন্তু ক্রস করবে। ওকে, এটার মাধ্যমে যে জিনিসটা হচ্ছে আপনার নিতে কিন্তু প্রেশার পড়বে। এর সাথে যে জিনিসটা হবে আপনার গ্লুটিয়াস মাসেল, হিপস মাসেল এবং আপনার অবলিক মাসেলও কিন্তু সেকেন্ডারি হিসাবে কাজ করবে। এবং এই এক্সারসাইজটা খুবই ভালো এক্সারসাইজ এর জন্য, নিয়ের জন্য। কোনো রকম যদি হঠাৎ করে কোনো ডাইনামিক কোনো মুভমেন্টের মাধ্যমে অনেকে দেখা নিতে কোনো ইনজুরি হয়, যদি ওই ধরনের কোনো চান্সও থেকে থাকে, এই এক্সারসাইজটা যারা করে তাদের চান্সটা খুব কমে যাবে। বিশেষ করে যারা ধরনের ফুটবল খেলছে অথবা এই ধরনের কোনো ডাইনামিক কোনো মুভমেন্টের সাথে আছে, অথবা বাস্কেটবল যারা খেলছে, এই ধরনের মুভমেন্ট যারা থাকে তাদের নিটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে, এটাতে স্ট্রং হয়ে যাবে। আর যাদের নিতে কোনো সমস্যা আছে তারা যদি ওই আগের এক্সারসাইজটা করার পরে যদি এক্সারসাইজটাকে ইনভলভ করে, তাহলে ভবিষ্যতে আর কোনো নিতে কোনো সমস্যা হওয়ার করবেই না, হবেই না। ওকে, আর একটা জিনিস খেয়াল করবেন, যাদের লিগামেন্টে কোনো ইনজুরি আছে, জাস্ট ইনজুরি, লিগামেন্ট ছিঁড়ে গেছে এমন কোনো, যদি যাদের নর্মাল কোনো ইনজুরি আছে, তারা যদি এক্সারসাইজ করেন তাহলে ধীরে ধীরে তাদের স্ট্যাবিলাইজার মাসেলগুলো হয়ে যাবে, স্ট্রং হয়ে যাবে। ভবিষ্যতে তাদের আর এটাতে কোনো অপারেশন করার কোনো পড়বে না, প্রয়োজন পড়বে না। কিন্তু যাদের লিগামেন্ট নেই, হয়তো ছিঁড়ে গেছে, খুব সিভিয়ারলি পেন আছে, তারা এক্সারসাইজটা করতে যাবেন না। এতে দেখা যাবে যে আরও পেনটা বেড়ে যাবে। প্রিয় দর্শক, কেউ হঠাৎ আগুনে পুড়ে গেলে চিকিৎসকের কাছে যাওয়ার আগে তাৎক্ষণিকভাবে করণীয় কি? চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার। পুড়ে যাওয়া এটা বিভিন্নভাবে হতে পারে। সাধারণত বাসা বাড়িতে আমরা আগুনে পুড়ে যাওয়াটাই বেশি দেখি। তাছাড়া গরম পানি, বিভিন্ন কেমিক্যাল, অ্যাসিড এগুলো দিয়েও বার্ন হতে পারে। যে কোনো ধরনের পুড়ে যাওয়াতেই আমাদের প্রথম কাজ হবে প্রচুর পরিমাণে পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করা এবং পানি দিতেই থাকা বারবার করে। এক্ষেত্রে অপচিকিৎসা থেকে দূরে থাকতে হবে। অনেকে ডিমের কুসুম, পেস্ট, অনেক কিছু ছাই, অনেক কিছু লাগান, এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। প্রচুর পরিমাণে পানি দিন, তারপর নিকটস্থ হাসপাতালে বা ডাক্তারের কাছে নিয়ে যান। এক্ষেত্রে আমরা যেটা করি, রোগীকে তরল ফ্লুইড রিপ্লেসমেন্ট দেওয়ার জন্য স্যালাইন, অ্যান্টিবায়োটিক দেই, সালফাসালাজিন ক্রিম দেই। তবে এগুলো হয়তো বাসায় আপনাদের পক্ষে সম্ভব হবে না। আপনারা প্রাথমিক চিকিৎসাটা দিয়েই নিকটস্থ হাসপাতাল বা ডাক্তারের কাছে নিয়ে যাবেন। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। বাংলাদেশে মুখের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ পান, জর্দা, সুপারি ও চুন। এর মধ্যে
জর্দা ও সাদা পাতা বেশি ক্ষতিকর, তাই এসব ত্যাগ করলে মুখের ক্যান্সারের আশঙ্কা শতকরা 50% কমে যাবে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকে তাহলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের আগামী পর্বে যা রয়েছে, অটিজম একটা মূলত শিশুদের মস্তিষ্কের বিকাশগত সমস্যা। এটা কোনো মানসিক রোগ নয়, কিন্তু মস্তিষ্কের বিকাশ তার মানে হলো তার অন্যের সাথে ভাব প্রকাশ করা, অন্যের সাথে অন্যের ভাবটা বোঝা এবং সামাজিকতা এটা বোঝা এবং সামাজিকতা বজায় রাখা, বা শিশুদের প্রধান বিষয় যেটা হলো তাদের খেলা করা। আচ্ছা, তো কল্পনাযুক্ত খেলাতে তারা করতে পারে না। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে আপনার প্রিয় এনটিভির পর্দায় নতুন কোনো অতিথি নিয়ে।